আম্মু, কেঁদো না প্লিজ, আমার ভালো লাগছে না। সালমা নিজেকে শান্ত করার চেষ্টা করেন। বজলু সোফা থেকে উঠে সেখান থেকে চলে যান। মেয়ের কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারছেন না তিনি। নীলা ঠায় সোফায় বসে মা মেয়ের দিকে তাকিয়ে রইল। যখন এই ঘটনাটা ঘটে তখন নীলা মিমের পাশে ছিল। তখন তার তৃপ্তির কথা মনেই ছিল না। সালমা কোনো মতে নিজেকে শান্ত করে তৃপ্তির মাথায় হাত বুলাতে বুলাতে বললেন। হাতে মলম কে লাগিয়ে দিয়েছে মা? তৃপ্তি একটু নড়ে চড়ে সালমার বুকে মাথা রেখে বলল। নিদ্র ভাইয়া লাগিয়ে দিয়েছে। তৃপ্তির কথা শুনে সালমা একটা ভাবনার মাঝে পড়ে যান। তিনি কি না কি ভেবে এতক্ষণ নিত্রকে নিয়ে এখন নিজের উপরই বিরক্ত হচ্ছেন তিনি। এই ছেলে ভরসায় তো তিনি মেয়েকে ঢাকা পাঠিয়েছেন, তাহলে একে অবিশ্বাস করছেন তিনি। সালমার এখন নিজের উপর খুব বিরক্তি লাগছে। নীলা বলল। আমি ছেলেটাকে কেটে দেখেই বুঝে গিয়েছিলাম ছেলেটা তেমন সুবিধের না, যেভাবে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিল আমাদের দিকে। নীলার কথা শুনে সালমা বেশ অবাক হলেন, কিন্তু নীলার কথার পিঠে সালমা কোনো কথা বললেন না। তিনি ভাবতেও পারছেন না তার ভাইয়ের ছেলে এমন একটা কাজ করবে। সজীব সোফা থেকে নেমে সালমার তৃপ্তির কাছে গেল। এরপর সজীব তৃপ্তির ডান হাত টেনে বলল। ওই আবু সরো, তুমি একা আম্মুর আদর খাচ্ছ কেন? আমিও আম্মুর আদর খাবো। সজীবের কথা শুনে নীলা চোখ বড় বড় করে সজীবের দিকে তাকালো। তৃপ্তি মুখ বাঁকিয়ে আরো কি একটু শক্ত করে সালমাকে জড়িয়ে ধরে বলল। তুই সর এখান থেকে। এটা আমার আম্মু, শুধু আমার, তোর কোনো আম্মু নেই। তোকে আমরা পাশের বাড়ি থেকে এনেছি। তৃপ্তির কথা বলার ভঙ্গি দেখে সালমা আর নীলা হেসে উঠল। সজীব কপট রাগ দেখিয়ে বলল। ওই আপু, তোমাকে পাশের বাড়ি থেকে এনেছে, আমাকে না। যাও ভাগো। সজীবের রাগ দেখে সালমা আর নীলা উচ্চস্বরে হেসে উঠল। তৃপ্তি আবারও মুখ বাঁকিয়ে বলল। তুই ভাগ। তৃপ্তির এই কথা শুনে সজীব রাগে ফুঁসে উঠল। সে কোনো কথা না বলে সোফার উপর উঠে তৃপ্তির পিঠে চড়ে শুয়ে পড়ল। এরপর মুখে শীষ বাজাতে লাগলো। শীষ তো বাজাচ্ছে না, শুধু হাওয়া বেরোচ্ছে মুখ দিয়ে। তৃপ্তি অসহায় দৃষ্টিতে সালমার দিকে তাকিয়ে বলল। আম্মু, ওকে সরতে বলো না, গরম লাগছে। সালমা তৃপ্তির মাথায় হাত বুলিয়ে বলল। এখন তুইও আমাকে ছাড়, রান্না করতে হবে রাতের জন্য। তৃপ্তি ধুর ভাল লাগে না বলে সালমাকে ছেড়ে দিল। সজীব তাড়াতাড়ি তৃপ্তিকে আঁকড়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। এরপর বলল। আপু, তুমি এটা কি করছিলে? আমি তো এখনই পড়ে যেতাম। তৃপ্তি সোজা হয়ে বসে সজীবকে তার পিঠ থেকে নামিয়ে বলল। যা ভাগ এখান থেকে, তোর জন্য আমি এখন আদর খেতে পারলাম না। তৃপ্তির কথা শুনে সজীব মুখ কালো করে নিজের রুমের দিকে চলে গেল। সালমা দুপাশে মাথা নাড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সোফা থেকে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। নীলা এসে তৃপ্তির পাশে বসলো। এরপর চারপাশে একবার চোখ বুলিয়ে নীলা তৃপ্তিকে ফিসফিসিয়ে বলল। আচ্ছা সুইটি, তোকে যখন নিদ্র বাড়িতে নিয়ে এসেছিল তখন কি নিদ্র তোকে কিছু বলেছে বা কিছু করছে? নীলার কথা শুনে তৃপ্তির মুখ কাচুমাচু হয়ে যায়। স্পষ্ট লজ্জার আভা ভেসে ওঠে। তৃপ্তি নিজেও জানে না এটা কি কারণে হচ্ছে তার। নীলা এটা দেখে চোখ বড় বড় করে ফেলে। শুকনো একটা ঢোক গিলে বলল নীলা। কি রে বল, কি করেছে বা বলেছে? নীলার কথা শুনে তৃপ্তি রিংডি নিয়ে বলল। আমি বলতে পারবো না, আমার লজ্জা করছে। এই বলে তৃপ্তি দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেললো। নীলা এবার পুরো বুঝে গেছে বাড়িতে আসার পর কিছু তো একটা হয়েছে। নীলা তৃপ্তির একটা হাত নিজের কাছে নিয়ে বলল। বল না, লজ্জা পাওয়ার কি আছে? এখানে তো আমি আর তুই, আর আমি তো তোর ফ্রেন্ড। ফ্রেন্ডকে তো এগুলো বলাই যায়। নীলার কথা শুনে তৃপ্তি ঠোঁট কামড়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। নীলা তৃপ্তির গালে আলতো করে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে বলল। সুইটি, এখানে আমি আর তুই ছাড়া তো কেউ নেই। আমাকে বলতেই পারিস, আমি কাউকে বলবো না। তৃপ্তি বুঝে গেল নীলা তার থেকে এটা শুনেই ছাড়বে। তৃপ্তি মাথা নিচু করে রিংডি নিয়ে বলল। একদিন তোমার সাথে টিকটক দেখেছিলাম, তখন একটা ভিডিওতে একটা ছেলে আর একটা মেয়ে কি সব করছিল, তোমার মনে আছে? নীলা তৃপ্তির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল। মানে? নীলার কথা শুনে তৃপ্তি সোফার উপর থেকে একটা ছোট বালিশ নিয়ে নিজের মুখ লুকিয়ে রিন্ডি নিয়ে বলল। মানে ওই ছেলেটা মেয়েটার সাথে যা করেছিল, ভাইয়াও আমার সাথে তা করেছে। বলেই সোফার উপর থেকে নেমে এক ছুটে নিজের রুমে চলে গেল তৃপ্তি। নীলা ইয়া বড় হাঁ করে তৃপ্তির যাওয়ার দিকে তাকিয়ে রইল। তখন কোথা থেকে সজীব এসে নীলার মুখের সামনে তুড়ি বাজালো। নীলা ভ্যাবাচাকা খেয়ে সজীবের দিকে তাকালো। সজীব একটা ভাব নিয়ে নীলার পাশে বসে বলল। জানো পরি, ভাবতেছি
তোমার আর আমার বিয়েটা তাড়াতাড়ি সেরে নিব। বুঝলি, আর একা থাকতে ভালো লাগে না। তোমার আমার লাভ স্টোরিটা কেমন হবে জানো? পুরো রহিম আর রুব্বানের মতো। সজীবের কথা শুনে নীলা ভ্রুকুচকে সজীবের দিকে তাকান। সজীব একটা ডবল মার্কা হাসি দিল। নীলার গা চলে যাচ্ছে এখন। নীলা আর সেখানে বসে না থেকে হনহনিয়ে সেখান থেকে চলে গেল। সজীব উচ্চস্বরে হেসে উঠল। সোফার পেছন থেকে বেরিয়ে আসলো নিদ্র। সজীব আর নিদ্র একে অপরের মুখ দেখে হাতে হাত মিলিয়ে আবারও হেসে উঠল। রাত 10:45 বাজে। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। নিদ্র রুমে এসে দেখলো তার ফোনে উড়াধুরা ভাবে বেজে চলেছে। নিদ্র চার্জ থেকে ফোন হাতে নিয়ে দেখলো রাশেদ কল করেছে। নিদ্র ফোন চার্জ থেকে খুলে রাশেদের কল রিসিভ করে কানে ধরলো। কিরে বাটা, কি করছিস? ফোনের ওপাশ থেকে বলে উঠলো রাশেদ। নিদ্র বেডের উপর গোল হয়ে বসে আছে, বালিশ কোলে নিল। এরপর দু হাতের কোনোই বালিশে ঠেকিয়ে বাম হাতে নখ দেখতে দেখতে বলল, কি করব, বসে আছে। এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম। নিদ্রর কথা শুনে রাশেদ বলল, আচ্ছা, যে জন্য কল করেছি শোন। নিদ্র ডান হাতের নখ দাঁত দিয়ে খুঁটতে খুঁটতে বলল, শুনছি, বলো। আমরা আগামী পরশু চলে যাচ্ছি। সোজা সাপটা বলে উঠলো রাশেদ। রাশেদের কথা শুনে নিদ্র অবাক হয়ে বলল, চলে যাচ্ছিস মানে? আমি না আসা পর্যন্ত কোথাও যাবি না। নিদ্রর এমন বক্তব্য শুনে রাশেদ বলল, দেখ ভাই, এখানে এসেছি আজ প্রায় 2 মাসের উপর হয়ে গেছে। আব্বু অনেক বকা দিচ্ছে চলে যাওয়ার জন্য। রাশেদের কথা শুনে নিদ্র বলল, আমি বলছি, আমি না আসা পর্যন্ত কোথাও যাবি না, মানে যাবি না। আমার কথার উপর কথা বলে তোদের আস্ত রাখবো না বলে দিলাম। আরে শুন, আব্বু। রাশেদ আর কিছু বলার আগে নিদ্র কল কেটে দিয়ে ফোনটা সুইচ অফ করে দিল। নিদ্র জানে রাশেদ এখন আবারও কল করবে, তাই সে ফোন সুইচ অফ করে ফেললো। হঠাৎ নিদ্রর রুমে দরজায় ঠক ঠক আওয়াজ হলো। নিদ্র কে বলে উঠল। দরজার ওপাশ থেকে সালমার গলার আওয়াজ আসলো। দরজা খোলা আছে চাচি আম্মা। নিদ্রর কথা শুনে সালমা দরজা ঠেলে নিদ্রর রুমের ভিতর প্রবেশ করলো। নিদ্র আগের মতোই বসে আছে। সালমা আস্তে করে এসে নিদ্রর বেডের পাশে বসলো। এরপর বলল, আমি ভাবতেও পারিনি আমার ভাইপো এমন হবে। ও মাসখানেক পর আবার দুবাই চলে যাবে। প্লিজ ওকে কিছু করো না। চট করে নিদ্রর হাত ধরে ভাঙা গলায় বলল সালমা। নিদ্র কিছুটা অবাক হওয়ার ভান করে বলল, কি বলো চাচি আম্মা? আমি ওকে কি করব? নিদ্র কথা শুনে সালমা বলল, আমি জানি তুমি কেমন। প্রয়োজন পড়লে আমি ওকে শাস্তি দিব, তবু প্লিজ ওকে কিছু করো না। আমি তাহলে ভাইয়ার কাছে মুখ দেখাতে পারবো না। কিছুটা কাঁদো কাঁদো সুরে বলল সালমা। নিদ্র সালমাকে সাই দিয়ে বলল, কিছু করবো না চাচি আম্মা, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তবে আবার যদি তৃপ্তির দিকে নজর দেয় তাহলে ওর চোখ আর জায়গা থাকবে না। আমি ওর চোখ তুলে ফেলবো, এটা ওকে বুঝিয়ে বলো। সালমা চোখের পানি মুছে বলল, না, ও আর কখনো তাকাবে না। আমি ওকে বোঝাবো। চাচি আম্মা, যে ভয়ে তুমি তৃপ্তিকে আমাদের বাড়িতে পাঠাতে চাওনি, আজ সেই ভয় তোমার ঘরে। আমার কথা যদি বুঝতে পারো তাহলে ভালো, আর না বুঝতে পারলে আমার কিছু করার নেই। তুমি বুঝতার মানুষ, এটুকু তো বুঝবে। নিদ্রর কথা শুনে সালমা নিদ্রর বেড থেকে বেরিয়ে গেল। এরপর নিদ্রর দিকে তাকিয়ে বলল, আমি বুঝতে পারছি তুমি কিসের কথা বলছো। আমি আর ওকে আমার মেয়ের পাশে খেসতেও দেব না। সালমার কথা শুনে নিদ্র একটা মুচকি হাসি দিয়ে বলল, চাচি আম্মা, আমরা যে কদিন আছে সে কদিন ওকে এই বাড়িতে আসতে দিও না। আমরা চলে যাওয়ার পর না হয় ওকে এই বাড়িতে আসতে বলো। ঠিক আছে, আমি তাই করব। তুমি ঘুমাও, আমি এখন যাই। নিদ্র মাথা নাড়িয়ে সাই দিল। সালমা নিদ্রর রুম থেকে বেরিয়ে গেল। নিদ্র একটা হাসি দিয়ে শুয়ে পড়লো। নিজের ভাই ওকে বাঁচানোর জন্য সালমা আসছে নিদ্রর কাছে, কারণ সালমা জানে নিদ্র হাত গুটিয়ে বসে থাকবে না। হাত গুটিয়ে বসে থাকার লোক নিদ্র না। সালমা আসতো না নিদ্রর কাছে, কিন্তু নীরবের কিছু হয়ে গেলে তিনি নিজের ভাইয়ের কাছে মুখ দেখাবেন কি করে, এই ভয়ে তিনি নিদ্রর কাছে আসেন। সালমা মনে মনে ঠিক করে নেন নিজের মেয়েকে না হয় চোখে চোখে রাখবেন, ওই ছেলের থেকে দূরে দূরে। সালমা জানে নীরবও কোনো অংশে কম জেদি না, তার অপমানের প্রতিশোধ সে নেবেই। কিন্তু নিদ্রকে নিয়ে সব ভয় সালমান। নীরব যতই জেদি হোক না কেন, কিন্তু নিদ্র ছাড়বো না আমি তোকে, নিদ্র। দোতলা বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে চিৎকার করে উঠল নীরব। সকাল 11:25 সবাই রেডি হচ্ছে মিমের শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য। মাঝে একটা দিন কেটে গেছে,
মিম বারবার সালমাকে কল করে তাদের অবশ্যই যেতে বলেছে। সজীব, সালমা, নীলা, তৃপ্তি রেডি হচ্ছে। বুঝলো আগেই রেডি হয়ে নিজ তলায় সোফার ওপর বসে আছে। নিদ্র নিজ রুমে বসে মনে কিছু ভাবছে। সালমা সজীবকে তৈরি করে নিচে পাঠিয়ে দিয়েছেন বজলুলের কাছে। এরপর নিজে তৈরি হয়ে তৃপ্তির রুমের দিকে হাঁটা ধরলেন তিনি। নিদ্রর রুমের সামনে এসে থমকে দাঁড়ায় সালমা, কারণ নিদ্রর রুমের দরজা খোলা। সালমা কৌতূহল নিয়ে দরজার কাছে গিয়ে নিদ্রর রুমের ভেতর তাকালেন। তিনি দেখলেন নিদ্র মনে কিছু একটা ভাবছে। সালমা আর দরজার পাশে দাঁড়িয়ে না থেকে নিদ্রর রুমের ভেতর প্রবেশ করলো। কারো উপস্থিতি টের পেয়ে নিদ্রর সামনে তাকালো, দেখলো সালমা তার দিকে আসছে। সালমা নিদ্রর সামনে এসে দাঁড়িয়ে বলল, যাবে না তুমি? রেডি হচ্ছ না কেন? নিদ্র মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে বলল। কেমন যেন লাগছে। নিদ্রর কথা শুনে সালমা ভ্রু কুঁচকে নিদ্রর দিকে তাকালো। এরপর শান্ত গলায় বলল, শরীর খারাপ লাগছে? না। আচ্ছা চাচি আম্মা, আপনি যান, আমি রেডি হয়ে আসছি। ফ্লোরের দিকে তাকিয়ে বলল নিদ্র। সালমা নিদ্রর দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও বলল না। পেছনে ঘুরে আবারও নিদ্রর রুমে থেকে বেরিয়ে আসলেন তিনি। নিদ্র আর বসে না থেকে ওয়াশরুমে চলে গেল। সালমা নিদ্রর রুম থেকে বেরিয়ে তৃপ্তর রুমে এসে দেখে তৃপ্তি আর নীলার তৈরি হয়ে গেছে। এক্ষুনি তারা বেরোবে এমন সময় সালমা আসে। সালমা তৃপ্তি আর নীলার দিকে তাকিয়ে বলল, হয়ে গেছে তোমাদের? তৃপ্তি সালমার কাছে এসে দাঁড়িয়ে বলল, হ্যাঁ আম্মু চলো যাই। সালমা তৃপ্তিকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। তৃপ্তি নেভি ব্লু কালারের একটা বোরখা আর নীল রঙের একটা হিজাব পরেছে। নিকাব পরবে না তৃপ্তি? তৃপ্তি তো বোরখাই পরতো না। নিদ্রর করা বিদ্বেষে সে বোরখা পরেছে, সাথে নীলাও। নীলা কফি রঙের বোরখা আর কালো হিজাব পরেছে। সালমাও এদের মতোই বোরখা পরেছে। যাই হোক, সালমা, তৃপ্তি, নীলা তৃপ্তির রুম থেকে বেরিয়ে আসলো। নিদ্র এখনও ওয়াশরুমে, তার তৈরি হতে আরও কিছু মিনিট সময় লাগবে। সালমা, তৃপ্তি, নীলা নিচ তলায় এসে দাঁড়ালো। সালমা গিয়ে সোফার ওপর বসে পড়লেন। তৃপ্তি আর নীলা দাঁড়িয়ে রইল। তৃপ্তি বুঝতে পারছে না এখন বসে থাকার মানে কি। তারা তো রেডি, তাহলে এখন বসে আছে কেন? সালমা তৃপ্তির দিকে তাকিয়ে বলল, এখানে বসো তোমরা। নিদ্র এখনো রেডি হয়নি, ও রেডি হয়ে আসলে তারপর সবাই একসাথে বের হব। সালমার কথা শুনে সবাই সালমার দিকে অবাক হয়ে তাকালো। বজলুর বলল, রেডি হতে এত সময় লাগে? আমিও তো রেডি হয়েছি, আমার তো 5 মিনিটও সময় লাগেনি। সালমা একটু বিরক্তি নিয়ে বলল, দেখো ও একটু আগে রেডি হতে গেছে, আর কথা বাড়িও না, তুমি চুপচাপ বসে থাকো। সালমার কথা শুনে কেউ আর কিছুই বলল না। তৃপ্তি আর নীলাও সোফার উপর বসে নিজেদের মতো কথা বলতে লাগলো। কিছু সময় যাওয়ার পর নিদ্র সিঁড়ি বেয়ে নিচ তলায় নামলো। নিদ্রকে নামতে দেখে সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। সজীব হাঁ করে নিদ্রর দিকে তাকালো। নিদ্র কালো টি শার্ট, কালো প্যান্ট, কালো শু পরেছে। চুলগুলো বাম দিকে সিঁথি করে ডান দিকে রাখা। কপালের ওপরে সামান্য কিছু চুল মুখের ওপর এসে পড়ে আছে। নিদ্র তাদের কাছে না গিয়ে বাড়ির মেইন দরজার দিকে পা বাড়িয়ে বলল, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন সবাই? চলো। নিদ্রর কথা শুনে সবাই বাড়ির বাহিরের দিকে হাঁটা ধরল। সজীব দৌড় দিয়ে নিদ্রর কাছে চলে গেল। সালমা পুরো ঘর একবার চোখ বুলিয়ে নিলেন। এরপর হাতে তালা আর চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলেন তিনি। বাড়ি থেকে বেরিয়ে বাড়ির মেন দরজা লাগিয়ে তালা ঝুলিয়ে দিল সালমা। পার্কিং লটে গাড়ির কাছে গিয়ে সালমা দেখে নিদ্র আর বজলুর কী নিয়ে যেন কথা কাটাকাটি করছে, আর নীলা, তৃপ্তি, সজীব মিটমিট করে হাসছে। সালমা সেখানে গিয়ে দাঁড়িয়ে বলল, এই তোমরা কি নিয়ে এমন করছো? সালমার কথা শুনে নিদ্র সালমার দিকে তাকিয়ে বলল, আমি বলছি আমার গাড়িতে উঠে বসতে, কিন্তু চাচু তার গাড়িতে উঠে বসলো। বুঝলো নিজের গাড়ির ড্রাইভিং সিট থেকে গাড়ির জানালার দিকে মাথা বের করে বলল, আমার কি গাড়ি নেই নাকি যে তোর গাড়িতে করে যাব? দেখো চাচু, ভালো হচ্ছে না। আমার গাড়িতে করে গেলে সমস্যা কি? তোর? বুঝলুরকে আর কিছু বলতে না দিয়ে সালমা বলল, এই স্টপ! সামান্য একটা ব্যাপার নিয়ে তোমরা কথা কাটাকাটি করছো। বেলা 12টার বেশি বাজে, কখন গিয়ে পৌঁছাবো আমরা, খবর আছে? নিদ্র সালমার কথা শুনে নিজের গাড়ির পেছনে সিটের দরজা খুলে দিয়ে বলল, চাচি আম্মা, তোমরা সবাই আমার গাড়িতে উঠো। চাচু নিজের গাড়ি নিয়ে একা একা যাক।
নিদ্রর কথার পিঠে আর কথা বলল না সালমা। তিনি নিদ্রর গাড়ির পেছনের সিটে গিয়ে বসে পড়লেন। সালমা গাড়িতে উঠতেই তৃপ্তি, নীলা নিদ্রর গাড়িতে পেছনের সিটে উঠে বসল সালমার পাশে। সজীব গিয়ে নীলার কোলে বসে পড়ল। নীলার বিরক্তি লাগলেও সে এখন কিছু বলতে পারছে না। নিদ্র বজলুরের দিকে তাকিয়ে একটা ভিলেন মার্কা হাসি দিল। বজলুরের মুখটা মলিন হয়ে গেল। তিনি আস্তে করে নিজের গাড়ি থেকে নেমে এলেন। নিদ্র গাড়ির ভেতরে সামনের ড্রাইভিং সিটের পাশের সিটটিতে দেখিয়ে বলল বজলুরকে। বজলুরও চুপচাপ বসে পড়ল। অতঃপর নিদ্র গাড়ি ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে চেয়ারম্যান বাড়ি থেকে বেরিয়ে আসলো। বেলা 2:15। খানবাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালো নিদ্র। সাথে আরও 3টে মাইক্রো এসে দাঁড়ালো। সাথে 3টা মাইক্রো হলো মিমদের বাড়ির লোকজনের। নিদ্র গাড়ি পার্ক করে ড্রাইভিং সিট থেকে নেমে দাঁড়ালো। সাথে বজলু, সালমা, নীলা, তৃপ্তি, সজীবও নেমে দাঁড়ালো। তারা গাড়ি থেকে নামতেই সামিয়া এসে দাঁড়ালো তৃপ্তির কাছে। মিমের বিয়ের দিন মিমের সাথে সামিয়া আর ইকরাম মিমের সাথে শ্বশুরবাড়িতে আসে। সামিয়া তৃপ্তির কাছে এসে তৃপ্তির হাত ধরে বলল, কিরে, আসতে কোনো সমস্যা হয়নি তো? তৃপ্তির পাশে দাঁড়িয়েছিল নীলা। সে সামিয়ার এমন কথা শুনে সামিয়ার কাছে গিয়ে সামিয়ার কানে কানে বলল, কি ব্যাপার সামিয়া, তুমি ওদের হয়ে কথা বলছো কেন? সামথিং সামথিং। নীলা নিজের ডান সিনা দিয়ে সামিয়ার বাম সিনায় বাড়ি দিয়ে বলল। নীলার এমন কথা শুনে সামিয়া নীলার দিকে তাকিয়ে বলল, আরে না 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 আপু, তেমন কিচ্ছু না, এমনি জিজ্ঞেস করলাম, আমাদের বেস্টু বলে কথা। সামিয়ার কথা শুনে তৃপ্তি বলল, হ্যাঁ রে সামিয়া, মিম কোথায়? আমাকে মিমের কাছে নিয়ে চল প্লিজ। সামিয়া তৃপ্তির কথা শুনে বলল, একটু ওয়েট কর বেস্টু, তার আগে এখানে একটু ফর্মালিটিস আছে, সেগুলো তো হয়ে যেতে দে। তোর এখানে আবার কিসের ফর্মালিটিস? একরাশ বিরক্তি নিয়ে বলল তৃপ্তি। সামিয়া তৃপ্তির বিরক্তি দেখে বলল, কিছু করার নেই রে বেস্টু, এখানে বরপক্ষের লোকজন জেদ ধরেছে আমাদের লোকেদের গেট ধরবে বলে। সামিয়ার কথা শুনে নীলা বলে উঠল, আমি বাবা গেটের কাছে আর যাব না। এসব লুচ্চা লাফাঙ্গা ছেলের সামনে আমি আর যাবও না। যত সব বদের হাড্ডি এক একটা। নীলার কথা শুনে সামিয়া বলল, কিন্তু এখন কি করা যায় আপু? ইকরা কোথায়? সোজা প্রশ্ন করে নীলা সামিয়াকে। সামিয়া একটু সময় নিয়ে ভেবে বলল, আমার মনে হয় ওই দিকটাই আছে। আচ্ছা তুমি যাও, ওকে ডেকে নিয়ে আসো। আমিও যাব সামিয়ার সাথে। তৃপ্তির কথা শুনে ভ্রু কুচকে তৃপ্তির দিকে তাকালো নীলা। এরপর বলল, তোকে কোথাও যেতে হবে না, তুই এখানেই আমার সাথে থাক। সামিয়া আর কিছু না বলে নীলা আর তৃপ্তির কাছ থেকে চলে গেল ইরাকে খুঁজতে। তৃপ্তি নীলার হাত ধরে সেখানে দাঁড়িয়ে রইল। তখন সালমা এসে দাঁড়ালো তাদের কাছে। সালমাকে দেখে একটু নড়ে চড়ে দাঁড়ালো নীলা আর তৃপ্তি। সালমা নীলার দিকে তাকিয়ে বলল, ওকে কোথাও একা ছেড়ো না। আর তৃপ্তিমা, তুইও একা কোথাও যাস না, সব সময় নীলা মামুনির সাথেই থাকবি, ওকে? শেষের কথা তৃপ্তির দিকে তাকিয়ে বলল সালমা। সালমার কথা শুনে তৃপ্তি ঠোঁট উল্টে জবাব দিল, ঠিক আছে আম্মু। সালমা তৃপ্তির মাথায় আলতো করে হাত বুলিয়ে সেখান থেকে চলে যায় নিদ্রর কাছে। নিদ্র গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর নিদ্রর পাশে দাঁড়িয়ে আছে সজীব। সালমা সজীবের সামনে দাঁড়িয়ে বলল, সজীব, আমার সাথে আয়। সালমার কথা শুনে সজীব অবাক হয়ে বলল, কোথায় যাব? আমি কোথাও যাব না, আমি ভাইয়ার সাথে থাকবো, তুমি যাও। সালমা সজীবের বক্তব্য শুনে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, ঠিক আছে, তুই তোর ভাইয়ের সাথে থাক। সজীব 32টা দাঁত বের করে একটা হাসি দিল। সালমা নিদ্রর দিকে তাকিয়ে বলল, সজীবকে নিজের সাথে রেখো, আর আমি তৃপ্তিকে বলে এসেছি ও যাতে নীলার সাথে থাকে, আর আমিও চোখে চোখে রাখবো, তুমি সজীবের দিকে একটু খেয়াল রেখো। নিদ্র কিছুই বলল না, শুধু মাথা নাড়িয়ে সায় দিল। সালমা সেখান থেকে চলে গেলে বুঝলো কোথায় আছে কে জানে। চেয়ারম্যান মানুষ, এজন এটা বলে ওজন ওটা বলে, কোথায় নিয়ে গেছে তাকে কে জানে। নীলা আর তৃপ্তি দাঁড়িয়ে থাকায় কিছুক্ষণ পরেই সামিয়া ইরাকে নিয়ে আসলো তাদের কাছে। ইকরাম, গেটের ওখানে কি আয়োজন চলছে? নীলার এমন কথা শুনে ইকরাম মুখ বাঁকিয়ে বলল, সারার উগান্ডার দলেরা নাকি আমাদের গেট ধরবে। ইকরার এমন কথায় হেসে উঠল সবাই। নীলা হাসি থামিয়ে বলল, আমি বাবা গেটের কাছে যাচ্ছি না, আর তোমরাও কেউ গেটের কাছে যাবে না। নীলার এমন কথা শুনে ইকরা ভ্রু কুঁচকে নীলার দিকে তাকিয়ে বলল, কেন আমরা গেটের কাছে যাব না? আরে বুদ্ধু মেয়ে, গেটের কাছে গেলে আজ আমাদের পৌঁছাবে ওরা।
ইকরার কথা শুনে কিছুটা দাঁত কটমট করে বলল নীলা। ইকরা রিন্ডি নিয়ে বলল, তাহলে এখন কি হবে? আমি যা বলছি তাই করো। কি করতে হবে বলেন আপু? শুনো তাহলে তোমরা দুজন। ইকরা আর সামিয়াকে উদ্দেশ্য করে বলল নীলা। ইকরা আর সামিয়া নীলার দিকে একটু এগিয়ে আসলো। নীলা বলা শুরু করলো, তোমরা এখন দুজনকে খুব বয়স্ক 3-4 জন মহিলাকে কেটে পাঠাও, সাথে তোমাদের মা বাবা ভাই ব্রাদার্স খালা খালু ফুপি ফুপা যারা আছে সবাইকে পাঠাও। শুধু যত ইয়াং মেয়ে আছে তাদের সবাইকে এদিকে নিয়ে আসো। একটা মেয়েও যেন গেটের কাছে না যায়। কুইক। আপু, সেই রকমের একটা প্ল্যান আমি সব বুঝে গেছি। আমি এতক্ষণ কিছু ভেবেই পাচ্ছিলাম না এদের মোকাবিলা কিভাবে করব। শালাদের উপোস করে মারবো। আমি এখনই যাচ্ছি। এই বলে ইকরা দিল ভোঁদর। ইকরার পিছু পিছু সামিয়াও চলে গেল। নীলা তৃপ্তি হেসে উঠল। একটু দূরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তৃপ্তির দিকে তাকিয়ে রইল নিদ্র। কি মায়া কারানো হাসি হাসছে মেয়েটা। নিদ্র অপলকভাবে তাকিয়ে রইল। কিরে, তোরা রেডি তো? নীরবের কথা শুনে ফোনের অপর পাশ থেকে একটা ছেলে বলল, হ্যাঁ ভাই, আমরা সবাই রেডি আছি। সুযোগ পেলেই শালাকে শেষ করে দেব। ছেলেটার কথা শুনে নীরব পৈশাচিক হাসি দিয়ে বলল, ঠিক আছে, তবে শালা যেন হাত থেকে ছাড়া না পায়। আমার গায়ে হাত তুলছে শালা, এই নীরব শেখের গায়ে হাত তুলছে। ভরা বিয়েবাড়িতে আমাকে অপমান করেছে। শালাকে মেরে একবারে হাড় গুড় ভেঙে দিবি। ভাই টাকা? ফোনের ওপাশের ছেলেটিকে থামিয়ে নীরব বলল, তোদের পেমেন্ট তোরা সময় মতো পেয়ে যাবি, আগে কাজ শেষ কর। শেষের কথা রেগে দাঁত কটমট করে বলল নীরব। ফোনের ওপাশে থাকা ছেলেটি ঠিক আছে ভাই বলে কল কেটে দিল। নীরব নিজ রুমে দাঁড়িয়ে উপরের দিকে তাকে হুঙ্কার দিয়ে হেসে উঠল। তখনই নীরবের রুমের দরজায় ঠক ঠক আওয়াজ হলো। নীরব, দরজা খোল। কি করছিস ভাই তুই ভেতরে? এদিকে আমার শ্বশুর বাড়ির সব লোকেরা চলে আসছে। নিলয়ের গলার আওয়াজ শুনে নীরব চুপ হয়ে গেল। কারণ নিলয় এইসব মারামারি কাটাকাটি পছন্দ করে না। সে একজন ইনোসেন্ট ছেলে। এর আগে একবার নীরব মারামারি করার কারণে নিলয় নীরবের সাথে বন্ধুত্ব ভেঙে দেয়। কিন্তু নীরব নিলয়ের পিছু ছাড়ে না, সে নিলয়ের পিছু লেগেই আছে। নীরব নিজেকে শান্ত করে রুমের দরজা খুলে দিল। নিলয় রুমের ভেতরে প্রবেশ করতে করতে বলল, কি করছিলি তুই রুমের ভিতরে? ওদিকে আমার শ্বশুর বাড়ির সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। নিলয়ের এমন কথা শুনে নীরব বলল, ওনারা আসছে, এখন খাচ্ছে, এতে আমি কি করব? গলা মোটা করে বলল নীরব। নিলয় একটু ভরকে গেল। এরপর ভ্রুকুচকে নীরবের দিকে তাকিয়ে বলল, তুই আবার কোন গন্ডগোল পাকাচ্ছিস? এবার যদি আমি কোনো গন্ডগোলের আভাস পাই তাহলে তোর আর আমার বন্ধুত্ব এখানেই শেষ। কথাটা মনে রাখিস। নীরবের সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল নিলয়। এরপর সেখানে আর দাঁড়িয়ে না থেকে পেছনে ঘুরে নীরবের রুম থেকে বেরিয়ে আসলো সে। নীরব পেছন থেকে চিৎকার করে বলল, শালা তুই বন্ধু নাকি শত্রু? নীরবের চিৎকার শুনে নিলয় দাঁড়িয়ে গেল। এরপর আবারও পেছনে ঘুরে নীরবের রুমের দিকে তাকিয়ে আরও জোরে চিৎকার দিয়ে বলল নিলয়, শত্রু? নিলয় বাবা, এভাবে চিৎকার করছো কেন? কারণ নরম গলার আওয়াজ শুনে নিলয় থম মেরে খেয়ে সামনে ঘুরে তাকায়। দেখলো সালমা দাঁড়িয়ে আছে। নীরব সাথে সাথে মাথা নিচু করে নতজানু হয়ে সালমাকে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? সালমা নিলয়ের এমন ব্যবহারে মুগ্ধ হয়। তিনি মুখে হাসি এনে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? এই তো আন্টি ভালো। বাড়ির সবাই কেমন আছে? শীতল কণ্ঠে বলল নিলয়। সালমা আবারও একটু হেসে বলল, বাড়ির সবাই অনেক ভালো আছে। আচ্ছা, তুমি একটু আগে কাকে চিৎকার করে শত্রু বলছিলে? সালমার এই বক্তব্য শুনে নিলয় সালমার দিকে তাকিয়ে একটু বিরক্তির ভঙ্গিতে বলল, আর কি বলবো আন্টি, এই নীরব বেটা সেই গিয়ে বাড়ি থেকে যে রুমের ভিতরে ঢুকছে আর বের হয়নি। রুমে বসে বসে কি কি ভাবছে কে জানে। আপনি ওকে কিছু বলবেন? এভাবে আমি আর ওর সাথে থাকতে পারছি না। ওহ, ওর রুম কোনটা? শান্ত সুরে বলল সালমা। নিলয় সালমাকে আগে থেকে চেনে। নিলয় জানে নীরবের ফুপি হয় সালমা। নিলয় পেছনে ঘুরে হাতের ইশারায় নীরবের রুম দেখিয়ে দিয়ে বলল, ওই যে সামনের রুমটা। আচ্ছা আন্টি, আমি যাই। ওদিকে আবার কি হচ্ছে না হচ্ছে কে জানে। কিছুটা ব্যস্ত সুরে বলল নিলয়। নিলয়ের কথা শেষ হতে সালমা নিলয়ের গালে আলতো করে হাত রেখে বললেন, সোনার টুকরে একটা ছেলে পেয়েছে মিম, সুখী হও দুজনে। সালমার কথা শেষ হতেই নিলয় সালমার পা ছুঁয়ে সালাম করে দাঁড়িয়ে বলল, দোয়া করবেন আন্টি,
যাতে আমি মিমকে সুখে রাখতে পারি। দোয়া রইলো, যাও এবার। সালমার কথা শেষ হতেই নিলয় সালমার পাশ কাটিয়ে চলে গেল। সালমাও নীরবের রুমের দিকে হাঁটা ধরল। নীরব পেটের ওপর শুয়ে শুয়ে ফোনে গেম খেলছিল। তখন আবার রুমের দরজায় ঠক ঠক আওয়াজ হলো। নীরব একরাশ বিরক্তি নিয়ে বলল, কে? নীরবের গলার আওয়াজ শুনে সালমা একটু সময় চুপ থেকে জোরে একটা নিঃশ্বাস নিয়ে কাট কাট গলায় বলল, আমি তোর ফুপি, রুমের দরজা খোল। সালমার কাট গলার আওয়াজ শুনে নীরব একটু ভরকে গেল। শুকনো একটা ঢোক গেলে ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসলো সে। নীরবের কোনো সারা শব্দ না পেয়ে সালমা আবারও বলল, কিরে, কথা কানে যায় না? সালমার আগে গজগজ করতে করতে বলে উঠল। ঝড়ের আগে শান্তির আভাস পাচ্ছে নীরব। নীরব আস্তে করে বেড থেকে নেমে রুমের দরজার কাছে এসে দাঁড়ালো। অতঃপর রুমের দরজা খুলে দিল সে। রুমের দরজা খুলতেই সজোরে নীরবের গালে একটা চড় মারল সালমা। নীরব চড়ের টাল সামলাতে না পেরে 2-3 পা পিছিয়ে গেল, কিন্তু সালমা থেকে থামলেন না। তিনি নীরবের দিকে এগিয়ে এসে আরও 2টো চড় মেরে বলল, রুমের দরজা খুলছিস না কেন? তোর সাহস হয় কি করে আমার মেয়ের দিকে চোখ দেওয়ার? শুয়োরের বাচ্চা, তোর বাবা কি তোকে কম কিছু দিয়েছে রে? যদি তোর এতই মেয়ের প্রয়োজন, এতই মেয়ের শখ, তাহলে একটা বিয়ে কেন করিস না? সালমার কথা শেষ হতেই নীরব খপ করে সালমার হাত ধরে বলল, তোমার মেয়েকে আমার পছন্দ হয়েছে ফুপি, বিয়ে দেবে ওকে আমার সাথে। তৃপ্তিকে আমার খুব ভালো লেগেছে। নীরবের এই কথা শুনে সালমার মাথায় রক্ত উঠে গেল। তিনি নিজের হাত নীরবের থেকে ঝেড়ে ফেলে আবারও একটা সজোরে চড় মারল নীরবের গালে। তোর মতো জানোয়ারের কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব? তুই এটা ভাবলি কি করে? এসএসসিতে একবার, এইচএসসিতে 2বার ফেল করা ছেলের সাথে ভাবছিস তুই আমি আমার মেয়ের বিয়ে দিব? তুই যেমন পড়ালেখাতে গবেট, তেমনই কাজেও গবেট। তুই আজীবনই স্বপ্নই দেখে যাবি আমার মেয়েকে নিয়ে, কিন্তু তুই তাকে ছুঁতেও পারবি না। সালমার আগে থরথর করে কাঁপছে আর বলছে। ডান হাতটা ঝিমঝিম করে ওঠে সালমার। চড়গুলো এত জোরে মেরেছেন যে হাত ঝিমঝিম শুরু হয়ে গেছে তার। সজোরে টানা কয়েকটা চড় পড়ায় নীরবের মাথা ঝিম মেরে ওঠে। ঠোঁটের কোণ ফেটে রক্ত অনেক আগেই পড়া শুরু করে দিয়েছে। নীরব মাথা 2 হাত দিয়ে চেপে ধরে বেডের পাশে বসে পড়ল। কিন্তু এতে সালমার কিছুই যায় আসে না, কারণ তার মেয়ের গা থেকে রক্ত ঝরিয়েছে জানোয়ারটা। সে কি ছেড়ে দেবে নাকি? তার মেয়ে, তার জান। সালমার আগে কাঁপতে কাঁপতে নীরবের দিকে আঙুল তুলে আবারও বলা শুরু করলো, ভালো আছে, এখন থেকে যত তাড়াতাড়ি পারিস আবার দুবাই ফিরে যা, না হলে তোর লাশও কেউ খুঁজে পাবে না। যার সাথে তুই পাঙ্গা নিচ্ছিস সে কিন্তু ভদ্রলোক নয়। উপর থেকে দেখছিস তুই তাকে, কিন্তু আমি তার আসল রূপ জানি। তোর কিছু হয়ে গেলে আমি ভাইয়াকে মুখ দেখাবো কি করে? কি বলবো আমি তাকে? তোর ভালোর জন্য আমি এখনো তোকে বলছি, ফিরে যা। বিয়ের দিন তুই আমার মেয়ের হাত থেকে রক্ত ঝরিয়েছিস, আমার মেয়ের গায়ে বাজেভাবে হাত দেওয়ার চেষ্টা করেছিস। তুই জানিস এতক্ষণে তোর কি হতো? তোর কোনো আন্দাজও নেই তোর কি হতো। বিয়ের দিন রাতে আমি যদি ওকে না থামাতাম, তাহলে গতকাল থেকে আর তোকে পাওয়াও যেত না। কোথায় থাকতি তুই? তুই নিজেও জানতে পারতি না। তাই বলছি ফিরে যা, যত তাড়াতাড়ি পারিস ফিরে যা। আর খবরদার আমার মেয়ের দিকে দ্বিতীয়বার চোখ দিলে আমি আর সুপারিশ করব না, আমি আর থামাবো না ওকে। তখন তোর কপালে কি লেখা থাকবে আমি জানি না। রাগে কচকচ করতে করতে কথাগুলো বলে নীরবের রুম থেকে হনহন করে বেরিয়ে গেল সালমা। নীরব শুধু হাবলার মতো তাকিয়েছিল। কথাগুলো তার ডান কান দিয়ে ভিতরে গেছে আর বাম কান দিয়ে বাইরে চলে গেছে। নীরব কিছুই বুঝতে পারছে না। হাই মিম, কেমন আছো? মিমের পাশে বসতে বসতে বলল নীলা। মিম নীলার দিকে একবার তাকিয়ে আবারও হাতের দিকে তাকিয়ে ডান হাতের বান হাতে দিয়ে ঘোরাতে ঘোরাতে বলল, এই তো আপু ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আসলে সরি, অনেক খিদে পেয়েছিল তাই আগেই খেয়ে নিলাম, তারপর তোমার সাথে দেখা করতে আসলাম। লেট হওয়ার জন্য দুঃখিত। নীলার কথা শুনে মিম মাথা তুলে একবার আশেপাশে দেখে বলল, যাও, তোমাদের কারোর সাথে কথা বলবো না, যাও ভাগো এখান থেকে। হে মিম এইটুকু বলে সামনে তাকাতে দেখল তৃপ্তি 2 হাতে বোরখা উঁচু করে মিমের দিকে মিম বলে হাঁক ছেড়ে দৌড়ে আসছে। মিম নীলার হাত খপ করে ধরে কিছুটা আহত গলায় জোরে বলল, এই ডানে যা, বামে যা, বাট আমার উপরে না। এই 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 মিমের পুরো কথা শেষ হওয়ার আগে তৃপ্তি মিমের ওপর হুমড়ি খেয়ে পড়ল।
ফলে মিম আর তৃপ্তি স্টেজের সোফার ওপরে নীলার কোলে শুয়ে পড়ল। নীলা মিমের বাম পাশে বসা ছিল। মিম আস্তে করে ও মা গো বলে উঠল। তৃপ্তি মিমের গালে একটা টুসুর করে কিস দিয়ে বলল, কি ব্যাপার বেস্টু, ও মা গো বলে উঠলি কেন? আমি তো তোকে এর আগে অনেকবার এমন করে জড়িয়ে ধরেছি। তৃপ্তির কথা শুনে মিমের মুখ লাল হয়ে উঠল। নীলা এটা দেখে মিমের দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, কি ব্যাপার মিম? দুলাভাই বুঝি একটু বেশি আদর করছে? নীলার এই কথা শুনে মিমের যেন লজ্জায় প্রাণ যায় যায় অবস্থা। মিম তৃপ্তির কোমরে আস্তে করে কাতুকুতু দিয়ে বলল, যা ভাগশালী, তোর জন্য ধরা খেলাম, এতক্ষণ পর্যন্ত কেউ ধরতে পারেনি। কাতুকুতু খেয়ে তৃপ্তি ধর ফরিয়ে মিমের গায়ের ওপরে থেকে উঠে বসলো। মিমও আস্তে করে উঠে বসে নিজেকে ঠিক করতে লাগলো। মিমের কথা শুনে নীলা চোখ বড় বড় করে বলল, মানে? নীলার কথা শুনে মিম নীলার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে বলল, মানে কিছু না। নীলা একটু মিমের দিকে ভালো করে তাকালো। মিমের ঘরের উপর থেকে কাপড় সরে যাওয়ায় সেখানে একটা গাঁত দেখল নীলা। ফর্সা জায়গায় লাল হয়ে আছে দাগটা। এটা দেখে নীলা মুচকি হেসে উঠল। এরপর নীলা নিজের ডান সিনা দিয়ে মিমের বাম সিনায় বাড়ি দিয়ে মিমের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, লাভ বাইটটা জাস্ট অসাম মিম। নীলার কথা শুনে মিমের হাত আপনা আপনি ঘাড়ে চলে যায়। এটা দেখে নীলা ফিক করে হেসে ওঠে। মিম লজ্জায় মাথা নিচু করে ফেলল। মিমের এখন মন যাচ্ছে মাটি ফেটে দুভাগ হয়ে যাক, আর সে সেখানে গিয়ে চুপটি করে বসে এই লজ্জার কাছ থেকে বেঁচে যাক। কিন্তু তা কি এত সম্ভব? সবার কাছ থেকে মিম এই পর্যন্ত লুকিয়ে আসছে ব্যাপারটা। কিন্তু এই সময় এসে তৃপ্তির জন্য নীলার হাতে ধরা খেল সে। নীলা আস্তে করে মিমকে আবারও গুছিয়ে দিতে লাগলো। তৃপ্তি বসে বসে মিমের কানের কাছে বকবক করতে লাগলো। এভাবে বসে মিমের সাথে নীলা আর তৃপ্তি কথা বলতে লাগলো। এদিক এখনও কেউ নেই। নীলা কিছুক্ষণ পরপর মিমকে এটা ওটা বলে লজ্জায় ফেলছে। কিছু দূরে দাঁড়িয়ে মিমের লজ্জায় ঘেরা মুখটা দেখছে নিদ্র। নিদ্রর পাশে দাঁড়িয়ে আছে সজীব। নিদ্র মিমের লজ্জায় ঘেরা মুখ দেখে মুচকি মুচকি হাসছে। সজীবও হাসছে। এত কিছুর পরও মিমের চোখ দুটো একজনকে এখনও খুঁজছে, শুধু শেষবারের মতো দেখার আকাঙ্ক্ষায়। কিন্তু তাই দেখা এখনও পেল না মিম। মিম ভেবে নিল সে আসেনি। এভাবে কিছু সময় যাওয়ার পর হঠাৎ নীলার কাছে একটা মেয়ে আসলো। সেই মেয়েটি নীলার কানের কাছে গিয়ে কী যেন বললো, আর নীলা মেয়েটির সাথে চলে গেল। নিদ্র এটা দেখে সজীবকে বলল, সজীব, ভাইয়া। কিছু দেখলি? হ্যাঁ ভাইয়া, পরি কোথায় যেন গেছে। আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? তোর পেছনে যা, গিয়ে দেখ কি করে। কিছু হলে গন্ডগোল বাঁধিয়ে দিবি, বাকিটা আমি বুঝে নেব। নিদ্রর কথা শেষ হতেই সজীব ভোঁ দৌড় দিল নীলার পেছনে। নিদ্র সেই একই জায়গায় দাঁড়িয়ে দুই হাত বুকে ভাঁজ করে মিমির দিকে তাকিয়ে আস্তে করে বলল, পাগলি মেয়ে, এখন আমাকে খুঁজছে, কিন্তু আমি তো তোর সামনে যাব না। এই বলে নিদ্র সেখান থেকে স্টেজের দিকে তাকিয়ে রইল। আর মিমের চোখ জোড়া শুধু তাকে একবার দেখার জন্য চারপাশে তাকাচ্ছে। এদিকে নীলা মেয়েটির সাথে স্টেজের পেছনে এসে দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। মেয়েটি নীলাকে সেখানে রেখে চলে গেল। ছেলেটিকে দেখে নীলার বুক দূর দূর করে উঠল। এ কেমন ফিলিংস হচ্ছে তার? এর আগে তো এমন কোনোদিনও হয়নি। আজ পর্যন্ত অনেক ছেলে দেখেছে সে, কিন্তু কখনো তো এমন হয়নি। নীলা ছেলেটির দিকে তাকালো। ছেলেটি মাথা নিচু করে আছে, যেন কোনো অপরাধ করেছে সে। নীলা আস্তে করে ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো। ছেলেটি এক পলক নীলাকে দেখে আবারও মাথা নিচু করে নিল। নীলা মাথা নিচু করে রিনিয়ে বলল, আমাকে দেখেছেন? ছেলেটি মাথা নাড়িয়ে সায় দিল। সে দেখেছে। নীলা এবার আর কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কেন রেখেছেন? ছেলেটি এবার একটু নড়ে চড়ে দাঁড়ালো। নীলা এক পা পিছিয়ে গেল। ছেলেটি নীলার চোখে চোখ রাখল। ছেলেটির চোখে চোখ পড়তেই নীলা চোখ নামিয়ে নিল, যেন কোনো অপরূপ মায়ায় ঘেরা ছেলেটির চোখ। ছেলেটি একটা মুচকি হাসি দিল। নীলা আর চোখে সেই হাসি একটু দেখল, সাথে সাথে বুকের ভেতর ধরাত করে উঠল। এ কি হচ্ছে নীলার? নীলা মনে মনে বলল, হায় আল্লাহ, আমার এই কি হচ্ছে? আমার এমন লাগছে কেন? মনে মনে এগুলো বলে আবারও চোখ তুলে নীলা ছেলেটির দিকে তাকালো। সাথে সাথে আবারও চোখ নামিয়ে নিল নীলা, কারণ ছেলেটি নীলার দিকে অপলকভাবে তাকিয়েছিল। নীলার এবার হিঁচকি উঠে গেল। ঘন ঘন ঢোক গিলতে লাগলো নীলা। গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। ছেলেটি এটা দেখে কাকে যেন কিছু একটা ইশারা করলো। একটু পরেই একটা ছেলে এসে এক বোতল পানি দিয়ে গেল ছেলেটির হাতে। ছেলেটি নীলার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, পানি খান, ঠিক হয়ে যাবে।
ছেলেটির কণ্ঠ শুনে নীলার বুক দ্বিতীয়বারের মতো দুরু দুরু করে উঠল। নীলা আর 7-5 না ভেবে ছেলেটির হাত থেকে ছৌ মেরে পানির বোতল নিয়ে ঢকঢক করে পানি খেতে লাগলো। ছেলেটি মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে রইল। নীলা পানি খেয়ে আস্তে করে জোরে একটা নিঃশ্বাস নিয়ে শান্ত হয়ে দাঁড়ালো। আর ইউ ওকে? নীলা মাথা নাড়িয়ে সায় দিল, সে ঠিক আছে। ছেলেটি নিজের পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে নীলার দিকে বাড়িয়ে দিল। নীলা কাগজটা হাতে নিয়ে কাঁপা গলায় বলল, এটা কি? ছেলেটি কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, এটা আপনার জন্য, তবে এটা এখানে খুলবেন না, বাসায় গিয়ে খুলবেন। আর হ্যাঁ, উত্তর যদি হ্যাঁ হয় তাহলে নিচে ফোন নাম্বার আছে, আর যদি উত্তর না হয় তাহলে ওই তাহলে কি? হ্যাঁ তাহলে কি? ছেলেটি আর কিছু বলার আগেই কোথা থেকে সজীব এসে এমন বলল। ছেলেটি এটা মুচকি হাসি দিয়ে সজীবের মাথায় হাত রাখতেই যাবে অমনি সজীব এক ঝটকায় ছেলেটির হাত সরিয়ে চিৎকার দিয়ে বলল, ওই একদম আমাকে টাচ করবি না, তুই আমার পুলিশ সাথে কি কথা বলছিলি রে? মেরে ঠ্যাং ভেঙে দিবে একদম। পরি শুধু আমার বউয়ের সাথে। সজীব আর কিছু বলার আগে নীলা সজীবের মুখ চাপা দিয়ে ধরল। এরপর ছেলেটির উদ্দেশ্যে সরি বলে নীলা সজীবের মুখ চাপা দিয়ে ধরে আলগি দিয়ে কোলে নিয়ে সেখান থেকে দ্রুত পায়ে চলে আসলো। নীলা সেখান থেকে চলে যেতে ফিক করে হেসে ওঠে ছেলেটি, বলল, ওয়েট করব তোমার উত্তরের জন্য, মাই নীলপরি। নীলা সজীবকে কোলে নিয়ে স্টেজের সামনের দিকে আসলো। সজীব ছটফট করতে লাগলো নীলার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু নীলা সজীবের মুখ শক্ত করে চেপে ধরে আছে। অবশেষে হার মানল সজীব। সে নীলার মুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। নীলা এটা দেখে মুচকি হাসি দিয়ে সজীবকে কোল থেকে নামিয়ে দাঁড় করালো। এরপর সজীবের দিকে ঝুঁকে সজীবের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে নীলা বলল, হারামি, আর যদি আমার পেছনে লেগেছিস তাহলে দেখবি তোর কি হাল করি। নীলা সজীবের দিকে ঝুঁকে থাকায় নীলার কথা শেষ হতে সজীব নীলার গালে টুসুর করে একটা কিস করে সেখান থেকে দেয় এক ভোঁদুর। নীলা ভ্যাবাচাকা খেয়ে ঠিক হয়ে দাঁড়ায়। কি ঘটেছে বুঝে উঠতে তার কয়েক সেকেন্ড সময় লাগলো। রাগে গা জ্বলে যাচ্ছে নীলার, নাক দিয়ে যেন গরম নিঃশ্বাসের সাথে ধোঁয়াও বেরোচ্ছে। হারামি পুচকে, তোরে তো আমি পরে দেখে নিব, একবার হাতের কাছে পাই তারপর দেখামো এই নীলা কি জিনিস। রাগে মনে মনে এগুলো বলল নীলা। এরপর নিজেকে ঠিক করে মুখে হাসি এনে স্টেজের দিকে হাঁটা ধরল সে। সজীব এক দৌড়ে নিত্রর কাছে এসে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে নিত্র বাম হাত নিজের ডান হাত দিয়ে ধরল সজীব। নিত্র সজীবকে দেখে বলল, কি শালা বাবু, আপনার বউ ওখানে কি জন্য গেছে? নিত্রর কথা শুনে সজীব নিজেকে শান্ত করলো। এরপর ঠোঁটে একটা চড়া হাসি এনে বলল, একটা ছেলে লাভ লেটার দিছে পরীকে। আবারও পুরি, তোরা যে আমি এখানে মেরে ফেলবো সজীবের বাচ্চা। এই বলে সজীবের দিকে তেড়ে আসতে লাগলো রিমি। হঠাৎ রিমির গলার আওয়াজ শুনে পেছনে ঘুরে তাকায় নিদ্র আর সজীব। সজীব একটা শুকনো ঢোক গেল। রিমি এসে দাঁড়ালো নিদ্র আর সজীবের সামনে। রিমি সজীবকে পুরো বাড়ি খুঁজে এখানে এসে পায়। সজীব নিদ্রর দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। নিদ্র সজীবকে চোখের ইশারায় সায় দিল, সে দেখে নেবে। সজীবও সেই আশা নিয়েই থাকলো। রিমি রাগে গজগজ করতে করতে বলে উঠল, ওই তুই পরি পরি করছিস কেন? আমাকে কি পরির মতো লাগছে না? আমাকে কি পেতনির মতো লাগতেছে? রিমির কথা শুনে চুপসে যায় সজীবের মুখখানা। সজীবের চুপসানো মুখ দেখে রিমি আবারও বলল, কি রে, কথা বলছিস না কেন? আমাকে কি পরির মতো লাগছে না? সজীব নিদ্রর মুখের দিকে একবার তাকিয়ে আবারও রিমির দিকে তাকিয়ে রিন্ডে নিয়ে বলল, হ্যাঁ একেবারে পরি মতো লাগছে। সজীবের কথা শুনে রিমি ভ্রু কুঁচকে সজীবের দিকে তাকিয়ে বলল, পরির মতো লাগছে মানে? তোর কি আমার বুড়িয়া ভিড়ের মতো মনে হয়? নীলাকে উদ্দেশ্য করে বলল রিমি। সজীব এটা বুঝতে পেরে চট করে বলল, আরে না না না, তোমাকে তো একেবারে কচি পরির মতো লাগছে। কি বললি তুই? আমারে কচুপরির মতো লাগছে? সজীবের কথা শেষ হতে রিমি রাগে গজগজ করে বলল। সজীব রিমির কথা শুনে মাথায় হাত দিয়ে ফেললো। যেটাই বলে সেটারই উল্টো জবাব দেয় মেয়েটা। সজীব বলল, আর জানো তুমি ভুল বুঝছো, আমি তো কচি পরি বলছি, মানে সুন্দরী অপরূপা ছোট পরি তুমি আমার। না, এখন আর জানু সুন্দরী অপূর্বা বললেও কাজ হবে না। এখন তোমাকে এখানে শাস্তি পেতেই হবে। রিমির কথা শুনে সজীব শুকনো একটা ঢোক গেলে বলল, প্লিজ জানো এমন করো না, এটা বিয়ে বাড়ি না, থুকু থুকু বউ ভাত বাড়ি। এখানে কত লোকজন আছে, আমি এখানে কি করে 100 বার কান ধরবো?
কি করে তোমাকে 10টা কিস করবো বুঝার চেষ্টা করো। রিমিকে বুঝ দিয়ে বলল সজীব, কিন্তু রিমি মানতে নারাজ। সে তো শাস্তি দেবে। তোমাকে অত কিছু করতে হবে না, তুমি শুধু এখন আমাকে জোরে জড়িয়ে ধরে গালে একটা জোরে কিস করবা, তাহলে আমার রাগ কমে যাবে। রিমির কথা শুনে নিদ্র মাথায় হাত দিয়ে বসে পড়ল। এতক্ষণ পর্যন্ত নিদ্র সজীব আর রিমির কথা শুনছিল। সজীব কপাল কুঁচকে কঠিন গলায় বলল, আমি পারবো না। এবার নিদ্র বলল, রিমি, এটা তোমাদের বা আমাদের বাড়ি না। আমরা এখানে ক্ষণিকের জন্য বেড়াতে এসেছি, একটু পরে চলে যাব। এমন কিছু বলো না যাতে তোমার আর আমাদের মান সম্মান নিয়ে টানাটানি ছুটে। নিদ্রর কথা শুনে রিমি বলে উঠল, না ভাইয়া, আপনি আমাদের মাঝে কিছু বলবেন না। এটা আমার আপু শ্বশুর বাড়ি, এখানে কিছু হবে না। ওকে আমি যা বলছি তাই করতে হবে। রিমির কথা শেষ হতে সজীব ভ্রু কুঁচকে রিমির দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, আমি পারবো না, যা ভাগ এখান থেকে। সজীবের ধমক খেয়ে রিমির একা কান্না জুড়ে দিল। তুমি তুমি আমাকে একটু ভালোবাসো না। এই বলে রিমি কাঁদতে লাগলো। রিমির এমন কান্না দেখে সজীব কপাল কুঁচকায়। নিদ্র বাসা থেকে উঠে দাঁড়িয়ে রিমিকে বলল, রিমি, এটা তোমাদের বাড়ি না, বাড়িতে গিয়ে ওকে শাস্তি দিও। এখন কান্না থামাও। নিদ্রর কথা পাত্তা দিল না রিমি। সে নিজের মতো কেঁদে যাচ্ছে। সজীব রিমির ন্যাকা কান্না সহ্য করতে না পেরে চারপাশে একবার তাকালো, দেখলো সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। এটা দেখে সজীব শক্ত করে রিমিকে জড়িয়ে ধরে গালে একটা কেস বসিয়ে দিল। সাথে সাথে রিমির কান্না থেমে গেল। নিদ্র চোখ বড় বড় করে তাকালো রিমি আর সজীবের দিকে। এরপর পকেট থেকে ফোন বের করে কয়েকটা পিক তুলে নিল সজীব আর রিমির গালে কিস করে আবারও ছেড়ে দিয়ে ঠিক হয়ে দাঁড়ালো সজীব। সজীব দাঁড়াতে রিমি আবারও সজীবকে জড়িয়ে ধরে সজীবের গালে একটা গভীর কিস করলো। এরপর রিমি সজীবের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ জানু। সজীব একরাশ বিরক্তি নিয়ে বলল, আই লাভ ইউ টু। এবার ছাড়ো আর এখান থেকে ভাগো। সজীবের কথা শুনে রিমি সজীবকে ছেড়ে দিয়ে আর কোনো দিকে না তাকিয়ে সোজা মিমের কাছে স্টেজের দিকে দৌড় দিল। নিদ্র হাঁ করে তাকিয়েছিল এতক্ষণ আর মনে মনে বলছিল, এই জেনারেশন কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহ। মনে মনে এই বলে সজীবের দিকে তাকালো নিদ্র। সজীব ভেটকি মাছের মতো হাসি দিয়ে নিদ্রর দিকে তাকিয়ে আছে। নিদ্র পকেট থেকে একটা টিস্যু বের করে সজীবের দিকে বাড়িয়ে বলল, গাল থেকে লিপস্টিক মুছে নেন ছেলে বাবু। নিদ্রর কথা শুনে সজীব লজ্জা পেয়ে নিদ্রর হাত থেকে টিস্যু নিয়ে গাল মুছতে মুছতে গাড়ির দিকে হাঁটা ধরল। নিদ্র এটা দেখে হেসে উঠল। এরপর সেও সজীবের পিছু পিছু যেতে লাগলো। নিদ্রর গাড়ির কাছে এসে দাঁড়ালো সজীব আর নিদ্র। এইদিকে এখন কেউ নেই, পুরো শান্ত পরিবেশটা। সবাই বাড়ির ভেতরে ব্যস্ত। সজীব গাড়ির সাথে হেলান দিলে দাঁড়ালো। নিদ্র সজীবের পাশে দাঁড়ালো। নিদ্র সজীবকে কিছু বলতে যাবে তার আগে নিদ্রর ফোন বেজে উঠল। নিদ্র পকেট থেকে ফোন বের করে দেখলো সাব্বির ভিডিও কল করছে। নিদ্র একটা হাসি দিয়ে কল রিসিভ করলো। সাথে সাথে সাব্বির, রাহুল, জেকের মুখ ভেসে উঠল ফোনের স্ক্রিনে। সাব্বির একটা হাসি দিয়ে বলল, কিরে, কি অবস্থা তোর? ওখানে গিয়ে তো আমাদের ভুলেই গেছিস। নিদ্ররও একটা হাসি দিয়ে বলল, আরে কি বলিস, তোদের ভুলবো কেন? পরশু তো রাশেদের সাথে কথা হলো। নিদ্রর কথা শেষ হতে রাহুল বলল, রাশেদকে কল করলি, বাট আমাদের একটাও কল করলি না। রাহুলের কথা শুনে নিদ্র বলল, না রে ভাই, আমি কল করিনি। রাশিদে আমাকে কল করেছে, আমার ফোনে ব্যালেন্স ছিল না, তাই তোদের কল করতে পারিনি। নিদ্রর কথা শেষ হতে জেকে বলল, তা কেমন আছে তোর বিয়ে খাওয়া? শালা একা একা চলে গেলি, আমাদেরও বলতি, আমরাও যেতাম। হঠাৎ চলে আসা হয়েছে, তোদের কি করে বলবো। আচ্ছা, রাশেদের সুজন কই? ওই দুইটারে দেখছে না কেন? নিদ্রর কথা শুনে সাব্বির বলল, রাশেদের সুজন হাতে চিল গেছে। সাব্বিরের কথা শুনে নিদ্র কপাল কুঁচকে বলল, কেন? সাব্বির নিজের মাথা চুলকাতে চুলকাতে বলল, কে জানি, ওর কোন খালা নাকি ফুফির বাসায় গেছে। এইটুকু বলে সাব্বির, রাহুল, জ্যাক চোখ বড় বড় করে তিনজনে নিদ্রকে চিৎকার করে বলে উঠল, নিদ্র, পিছনে থাকা। নিদ্র এদের কথা কিছু বুঝতে না পেরে পেছনে তাকাতেই যাবে, অমনি নিদ্রর মাথায় কেউ কিছু জোরে আঘাত করলো। নিদ্র তাল সামলাতে না পেরে সামনের দিকে 4-5 পা এগিয়ে গিয়ে মাটিতে পড়ে গেল। হাতের ফোনটা তার থেকেও 2-3 হাত দূরে গিয়ে পড়ল। হঠাৎ এমন হওয়ায় সজীব আঁতকে উঠল। সজীব চারপাশে তাকিয়ে দেখল 6-7টা ছেলে হাতে মোটা শক্ত লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সজীব দৌড়ে নিদ্রকে গিয়ে ধরল। নিদ্র কাঁপা কাঁপা হাতে নিজের মাথার পিছনে হাত দিয়ে আবারও সামনে এনে ঘোলাটে চোখে দেখল রক্ত। সজীব নিদ্রকে 2 হাত দিয়ে ধাক্কাতে ধাক্কাতে বলল, ভাইয়া উঠো, তাড়াতাড়ি উঠো,
এরা তোমাকে মারতে। সজীব আর একটু বলার আগে একটা ছেলে এসে সজীবের বাম হাত ধরে সেখান থেকে ঝেড়ে ফেলে দিল। সজীব ছটকে গিয়ে পড়ল দাঁড়িয়ে থাকা একটা গাড়ির সামনে। ফলশ্রুতিতে সজীবের কপাল ফেটে রক্ত বেরোতে লাগলো, মাথা হো হো করে ঘুরতে লাগলো। সজীব মাথা দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরে হেলতে দুলতে বাড়ির ভেতরের দিকে দৌড় দিল। এদিকে ছেলেগুলো নিদ্রকে ইচ্ছে মতো মারতে লাগলো। নিদ্রকে দাঁড়ানোর পর্যন্ত সুযোগ দিচ্ছে না। একটা ছেলে গিয়ে মাটি থেকে নিদ্রর ফোন হাতে নিল। ছেলেটার মুখ সাব্বিরের ফোনের স্ক্রিনে ভেসে উঠতেই সাব্বির চিৎকার করে বলল, কুত্তার বাচ্চা, আমার বন্ধুর কিছু হলে তোদের একটা কেউ ছাড়বো না। সাব্বিরের কথা শুনে ছেলেটি উচ্চস্বরে হেসে দিয়ে বলল, কিছু করতে পারলে করে দেখা, তোর বন্ধুকে আজ চিরদিনের জন্য শুইয়ে দেব। এই বলে ছেলেটি নিদ্রর ফোন মাটিতে জোরে ছুঁড়ে মারল। ফলশ্রুতিতে ফোনটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সাব্বির, রাহুল, জ্যাক আঁতকে উঠল ছেলেটির কথা শুনে। সাব্বির নিজের ফোন ক্লাবের ফ্লোরে ছুঁড়ে মারল।